রাত ছিল। বাইরে বরফ পড়ছিল, কাঠের উনুন জ্বলছিল। সুরেখা দেবী নিজের পুরনো সেই কাপড়ই সেলাই করছিলেন। রাগিনী একটা বই নিয়ে বসেছিল। দিদা, আমি মাউন্ট গ্লেশিয়ার কনভেন্ট স্কুলে অ্যাডমিশন নিতে চাই। ওখানকার পড়াশোনা খুব ভালো। সত্যি? কিন্তু ওখানে পড়ার জন্য তো অনেক টাকার দরকার মা। আমি স্কলারশিপ পেয়ে যেতে পারি, শুধু অ্যাডমিশন ফিস ভরতে হবে। যদি আমি ওখানে পড়ি তাহলে এই গ্রামের প্রথম মেয়ে হবে যে শহরে গিয়ে পড়বে। আমি তোকে নিশ্চয়ই পড়াবো মা, তার জন্য যদি আমার ঘরও বন্ধক দিতে হয়। রাগিনী আশ্চর্য হয়ে দিদাকে দেখল। সুরেখা দেবীর চোখে সংকল্প দেখা দিচ্ছিল। মুখিয়া একটা বড় সোফায় বসেছিলেন। কিছু মানুষ ওনার আশেপাশে বসে কথা বলছিল। সুরেখা দেবী ভেতরে এলো। আরে সুরেখা দেবী, আপনি এখানে? বলুন, কি সেবা করতে পারি? আমার ধার চাই, আমি নিজের ঘর বন্ধক রাখতে চাই। বাড়ি বাধা দেবেন? এত বছর ধরে কারোর থেকে ধার চাইনি আপনি কখনো, তাহলে হঠাৎ আজকে? আমি আমার নাতিকে শহরে স্কুলে পড়াতে চাই, ওকে কিছু বানাতে চাই। মুখিয়া হাসতে শুরু করলেন। আরে এই গ্রামের কোনো মেয়ে পড়াশোনা করে কি করবে? আরে কেন বাড়িটা বাধা দিচ্ছেন এর জন্য? প্রথমবার কোনো মেয়ে করতে চাইছে, এই জন্য আপনার মজা মনে হচ্ছে। আচ্ছা ধরুন ও যদি ফেল করে নেয়, তখন তোমার বাড়িটাও চলে যাবে। আমার বিশ্বাস হারতে পারে না। যদি আমি ওকে পড়াতে আটকাই তাহলে আমি ওর ভাগ্যের দরজা বন্ধ করে দেব। আমি দুঃখিত, কিন্তু আমি তোমাকে ঋণ দিতে পারবো না। সুরেখা দেবী কোনো কিছু না বলেই বেরিয়ে গেলেন। গ্রামের লোকেরা আবার ফুসফুস করতে লাগলো। কিছুক্ষণ পর বড় আলিশান বাংলার সামনে সুরেখা দেবী দাঁড়িয়েছিল। ভেতরে বড় কাঠের চেয়ারে জমিদার বসেছিলেন। ঠাকুমা, এত বছরে প্রথমবার আমার দরজাতে এসেছেন আপনি, বলুন কি লাগবে? আমার ধার চাই, আমি নিজের বাড়ি বন্ধক রাখতে চাই। তুমি তোমার বাড়িটা বাধা দিতে চাও? কিন্তু কেন? নিজের নাতনির পড়াশোনার জন্য। ভালো মশকরা করেন আপনি। কেউ কি কখনো শুনেছে নাকি যে এই গ্রামের মেয়ে পড়াশোনা করে অফিসার হয়েছে? কেউ তো একজন প্রথমে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ঋণ অবশ্যই দেব, কিন্তু তোমার মেয়ে যদি অসফল হয়ে যায় তাহলে তোমার বাড়ি কিন্তু সারা জীবনের জন্য আমার। আমার এই শর্ত মঞ্জুর। সুরেখা একটা কাগজের ওপর সাইন করে দিল। জমিদার সেই কাগজ নিজের মুঠিতে জোরে ধরে হাসতে লাগলো। রাগিনী নিজের বইয়ের সাথে বসেছিল। দিদার টাকা নিয়ে বাড়ি ফেরত এলো। ওনার চেহারায় হালকা হাসি ছিল। দিদা, কি হলো? তোর অ্যাডমিশন পাক্কা হয়ে গেছে রাগিনী। কি করে? আমি নিজের বাড়ি বন্ধক রেখে দিয়েছি। দিদা, এরকম সিদ্ধান্ত তুমি কি করে নিলে? মা, ঘর দেয়াল দিয়ে নয়, স্বপ্ন দিয়ে তৈরি হয়। আর তোর স্বপ্ন পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি। রাগিনীর চোখে জল চলে এলো। বাইরে বরফের পড়ছিল, কিন্তু ঘরের ভেতরে একটা নতুন আশার উষ্ণতা অনুভব হচ্ছিল। কলেজের বড় আর আলিশান জায়গা ছিল। ওখানকার ছাত্ররা দামি জামা কাপড় পরেছিল। রাগিনী সাধারণ সেই সালেই আস্তে আস্তে আসছিল। কিছু ছাত্ররা ওকে দেখে হাসছিল। নেহা আর ওর বন্ধুরা রাগিনীর কাছে এসে দাঁড়ালো। দেখো দেখো, গ্রামের থেকে এলো আমাদের নতুন সহপাঠী। আর শুনেছি ওর দিদা ওকে পড়ানোর জন্য নিজের বাড়ি বন্ধক রেখেছে। কিন্তু ও এখানে টিকবে কি করে? ধনী স্কুল আর দামি বই, আর হয়তো খেতে কাজ করে ফিস ভরবে। সব মেয়েরা হাসি ঠাট্টা করছিল। রাগিনী ওদের কথাকে না শুনে এগিয়ে গেল। ছাত্রদের ভিড় জমা ছিল, সবাই বোর্ডে লাগানো নোটিশ পড়ছিল। রাগিনীও আগে এগিয়ে গেল। ফাইনাল পরীক্ষাতে বসার জন্য সব ছাত্রদের সাদা সোয়েটার পরা বাধ্যতামূলক। রাগিনীর মুখের রং উড়ে গেল।
পেছন থেকে নেহা আর ওর বন্ধুরা আবার এসে দাঁড়িয়ে পড়ল। ও, এবার কি হবে? রাগিনী, তুমি শুনলে সাদা সোয়েটার ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না। কিন্তু তোমার কাছে তো টাকাই নেই, তুমি সোয়েটার কোথা থেকে আনবে? যদি চাও তাহলে আমাদের চাকর থেকে ধার করতে পারো। রাগিনী ওদের কথা শুনে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। কি হয়েছে মা? স্কুলে কিছু হয়েছে নাকি? দিদা, ফাইনাল পরীক্ষায় বসার জন্য সাদা সোয়েটার পরা বাধ্যতামূলক করা হয়েছে, আর আমার কাছে তো। রাগিনী আগে আর কিচ্ছু বলতে পারল না। চিন্তা করিস না মা, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে। কিছুক্ষণ ভাবলেন, তারপর ওনার চোখে একটা চমক এলো। উনি হালকা ভাবে বললেন, যদি পাহাড়ে আগুন জ্বলতে পারে তাহলে বরফ দিয়ে সোয়েটার কেন হতে পারে না? দিদা, তুমি কি বলছো? একটা পুরনো জ্ঞান আছে যেটা আজ কেউ মনে রাখেনি। আমাদের পূর্বপুরুষেরা বরফ দিয়ে বোনার শিল্প জানতো। বরফ দিয়ে সোয়েটার? হ্যাঁ মা, এটা সহজ নয় কিন্তু অসম্ভব নয়। আমার শুধু হিমালয়ে সব থেকে ঠান্ডা বরফ চাই। রাগিনী দিদাকে অবিশ্বাসের সাথে দেখলো, কিন্তু সুরেখা দেবীর চোখে একটা অটল বিশ্বাস দেখা দিল, আর উনি বাইরের দিকে এগোলেন। হাড় কাঁপানো ঠান্ডা ছিল, চারপাশে বরফ আর বরফই ছিল। সুরেখা দেবী কাঁপতে কাঁপতে বরফ একাঠা করছিল। ওনার চেহারায় একটুও ভয় ছিল না, বরঞ্চ আত্মবিশ্বাস ছিল। আস্তে আস্তে উনি বরফটাকে নিজের বোনা হওয়া কাঁটায় বোনা শুরু করলো। ওনার হাত তাড়াতাড়ি চলছিল, যেন কেউ ম্যাজিক করছে। রাত কেটে যাচ্ছিল, ঠান্ডা হাওয়া চলছিল, আর আস্তে আস্তে সাদা সোয়েটারের আকার শুরু হলো। বরফের চমক সেখানে দেখা যাচ্ছিল, যেন কই জাদুই প্রকাশ সেখানে প্রকাশ হয়েছে। সূর্যের হালকা আলো বরফের ওপর পড়ছিল। রাগিনী বিছানা থেকে উঠে যখনই সোয়েটার পরল, ওর চেহারায় আশ্চর্য অবাক হলো। ও সোয়েটার ছুঁয়ে দেখলো। দিদা, এটা এটা ঠান্ডা কেন নয়? এটা তো গরম। আমি বলেছিলাম না মা, এটা শুধু বরফের সোয়েটার নয়, এর মধ্যে তোমার স্বপ্নের উষ্ণতাও আছে। এখন তাড়াতাড়ি করো, পরীক্ষার জন্য দেরি হয়ে যাবে। রাগিনী খুশি হয়ে আত্মবিশ্বাসের সাথে ঘর থেকে বেরিয়ে গেল। ছাত্ররা লাইনে দাঁড়িয়েছিল, সবাই সাদা সোয়েটার পরেছিল। নেহা আর ওর বন্ধুরা রাগিনীকে খুঁজছিল। তখনই রাগিনী কেটে এলো সাদা সোয়েটার পরে। নেহার চোখ অবাক হয়ে গেল। এটা কোত্থেকে এলো? ও সোয়েটার কিনলো কি করে? কারোর থেকে ধার তো নেয়নি। রাগিনী আত্মবিশ্বাসের সাথে হেসে আর কোনো কিছু না বলে ভেতরে চলে গেল। সবাই ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল, টিচাররা রাউন্ডে ছিল। হঠাৎই এক টিচার রাগিনীর কাছে এসে দাঁড়ালো আর ও সোয়েটারটাকে ঠিক করে দেখলো। এটা আবার কিরকম সোয়েটার? এটা তো বরফের মনে হচ্ছে। কিন্তু এটা তো গলছে না। ক্লাসে হালচাল হয়ে গেল, কিন্তু রাগিনী কোনো মন না দিয়ে শান্তভাবে পরীক্ষা দিল। কিছুক্ষণ পর গ্রামের লোকেরা এক জায়গায় একঠা হলো। সুরেখা দেবীও সেখানে উপস্থিত ছিল। ওনার চোখে আশার আলো ছিল। তখনই রাগিনী এলো, ওর হাতে রেজাল্ট ছিল। দিদা, দিদা, আমি টপে এসেছি। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল, তারপর ফিসফিস করতে লাগলো। কি সত্যি? হ্যাঁ, আরে ভেবেছিলাম যে এই অসফল হয়ে এখানে ফিরবে। ওর ঠাকুমাকে নিয়ে আমরা মশকরা করেছিলাম, কিন্তু পুরো কলেজও আজকে সবার প্রথম হয়েছে। তখনই জমিদার এগিয়ে এলো, হাতে কাগজ নিয়ে। ওরা হাসতে হাসতে সবার সামনে সেই কাগজ ছিঁড়ে ফেললো। সুরেখা দেবী, এখন থেকে এই বাড়িটা তোমারই, বুঝেছো? তোমার নাতি তো অবাক করে দিল। সবাই হাততালি দেয়া শুরু করলো। দিদা, আমি জিতে গেছি, কিন্তু এই জিত শুধু আমার একলার নয়, বরঞ্চ তোমারও। বরফ যতই না ঠান্ডা হোক, যদি তার মধ্যে কোনো মায়ের আশীর্বাদ থাকে, তার মধ্যে উষ্ণতা থাকবেই থাকবে। এটাই তো বরফের সোয়েটারের বিশেষত্ব। রাগিনী ভাবুক হয়ে দিদার গলা জড়িয়ে ধরল।